রোজ দিনের সকালের মতন সকালে 20 টাকা বা সুটকেসে 10 টাকা বা কখনো 10 টাকা কখনো 20 টাকা সেটা তুলে এভাবে রেখে দিতে হয় শুভর জন্য। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি রিনা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। সবার আগে এই কাপড়টাকে তুলে দিলাম, নাহলে বারান্দাটা পুরোটাই অন্ধকার লাগছে। এখন আমাদের একটা মা ছেলের অভ্যাস হয়ে গেছে, ঘুম থেকে উঠে আমাদের এক গ্লাস মুখ ধুয়ে জল লাগবেই, গরম জল। সেটা না খাওয়া পর্যন্ত আমাদের যেন কোনো খাবারই খেতে ইচ্ছে করে না। আচ্ছা, যাদের যাদের সিজার হয়েছে আমার মতন কি আপনাদের এই প্রবলেমগুলো হয়? এই কোমর ব্যথা, সারা রাত শুলে পিঠ ব্যথা শুদ্ধ হয়ে যায়, ঘাড় ব্যথা, মানে পুরো পিঠটা তো ব্যথার আর শেষ নেই, সেটা সারা রাত ধরে হয়ে যায়। রাতে ঘুমাতে গেলেও আর কি সেরকম আরাম লাগে না, মনে হয় যে না ঘুমাইলেই বেশি একটা ভালো হয়। তবে আমার দিদি বা আমার মাও সিজার হয়েছে, তবে তারা দেখি আমি তাদের থেকে বেশি এই ব্যথাটা বেশি অনুভব করি। আমার জমিরাজের ছেলে 9টা বেজে যায় তবুও ঘুম ভাঙে না। তাকে টেনে তুলে তুললাম যে বাবা তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। সারপ্রাইজ বা গিফট পাওয়ার জন্য সে তো খুব আগ্রহী। তা সেই সারপ্রাইজ দেখার জন্য চটপট করে ঘুম থেকে উঠে গেল। মুখটা ধুয়ে তাকে বললাম যে চোখটা এবার বন্ধ করো। তার সামনে দিয়ে দিলাম চাউমিন। সে আর কি চাউমিন পেয়ে তো খুশি হয়ে গেল। এবার আমি এত বেশি দিয়ে ফেলেছি, সে আমাকে বলল যে এতগুলো দিলে। তার আর ইচ্ছে ছিল যে ক্যামেরার সামনে যেন আমি তার ক্যামেরাটা তার সামনেই রাখি, তাই আজকে তার সামনে রেখে তাকে খেতে দিলাম। সে বলল যে মা ক্যামেরাটা আমার এখানেই রেখে দাও। তাই আর দেখুন তো ছেলেটা কি বড় হয়ে গেছে, তাই না? আমাদের সবাইকে পরে আর শুভর খাওয়া দাওয়ার পরে কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ শরীরটা আমার 3-4 দিন ধরে তো প্রচণ্ড খারাপ যাচ্ছেই। মানে আমার যে সিজারের ইঞ্জেকশনটা দিয়েছে সেটার পর মানে সেই জায়গাটা থেকে শুরু হয়ে পুরো পিঠটা প্রচণ্ড ব্যথা। মানে রাত্রেবেলা তো পিঠটাও শুরু হয়ে যায়, সারাদিন পিঠটা থাকে না। তবে হচ্ছে ওই সিজারের যে জায়গাটুকু, ইঞ্জেকশনের জায়গাটুকু, সেই জায়গাটুকুই প্রচণ্ড ব্যথা করতে থাকে। আমি 3-4 দিন ধরে ঠিকঠাক মতন কাজ করতে পারছি না, তবুও যতটুকু না করেও না হয় সেটুকুই করছি, কাজগুলো পুরোপুরি করে। আর হ্যাঁ, আপনাদেরকে জানানো হয় সকালে তো শুভকে দেখেছিলেন, তারপরে শুভ বাবা এসেছিল হাট থেকে সবজি বাজার দিতে কিছু কিছু, তো তখন হচ্ছে বাবা আবার ও বাড়ি নিয়ে চলে গেছিলো। তখন ওখান থেকে আবার এখানে এসেছিলো, এখান থেকে আবার মায়ের কাছে আমার মাসি বাড়ি গিয়েছে। আমার মাসি বাড়িতে অসুবিধা চলছে, সেখানেই গিয়েছে, এখনো পর্যন্ত আসেনি, সন্ধ্যা হয়ে গেছে। আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে বাসন টাসন মেজে সন্ধ্যাটুকু দিলাম, কাপড়টা সেরে। তো চলুন এখন কি করি সেটাই দেখাবো। তার আগে এটা খেতে হবে। আর আমার এখন একদমই ইচ্ছে করছে না যে আমি রান্নাবান্না করি। মনে হচ্ছে এই জায়গাটুকু কেউ যদি আমাকে মালিশ করে দেয় আমি প্রচণ্ড আরাম পাবো। যাকে সেসব শুধু ভেবে লাভ নেই, করে দেওয়ার মতন তো কেউ নেই। তো মা যদি আসে, মা তো আসবেই, দেখি যদি মানে ক্লান্ত না হয় তাহলেই বলবো। তো আগে রান্নাটা বসাবো আর চাটা খাবো। এই হলো মুড়ি, এই হলো চাটা একটু আমার বেশিই লাগে, মুড়িটা খাচ্ছি। ঠিক মঙ্গলবার থেকে আমার সাথে ঠিক এমনটাই হচ্ছে। নিজেকে যতটা শক্ত করতে চাচ্ছি ততটাই আবার ভেঙে পড়ছি। আজ সারাদিন তো অসুস্থ ছিলাম, তারপরেও অনেকগুলো রান্নার সবজিগুলো কাটলাম, ভাবলাম যে খুব ভালোভাবে রান্না করে খাবো। সারাদিন ঠিকঠাক মতন খাওয়া দাওয়া হয়নি, তাই আর কি এত রান্নার আয়োজনটা করছিলাম। যাকে সেটা ভেবো আর কি, সারাদিন তো ব্লগও করা হয়নি, ভেবেছিলাম যে আজকে রান্নার ব্লগগুলো নয়তো শেয়ার করি। আমার ভাষা নেই, আমার বলার কিচ্ছু নেই এখানে। আমি পারছি না, সত্যি আর পারছি না এসব। নিজে নিজে একা একা পাগলের মতন বকছি, নিজে নিজেই রান্না করছি, নিজে নিজেই কান্না করছি। মনে হয় যে শেষ নিঃশ্বাসটা যদি এখানেই হয়ে যায় তবুও হয়তো শান্তি পাবো। কিন্তু ছেলেটা, সে হয়তো মায়ের মতন আর মা পাবে না, তাই তো তার জন্য আমার বেঁচে থাকা। আর আমার সত্যি কিছু বলার ইচ্ছে নেই। এভাবেই দিনগুলো কাটুক, জানি না কবে আমি এই দিনগুলো থেকে মুক্তি পাবো। আর যেই জন্য আমি পাগলের মতো কান্না করছি, পাগলের মতন একা একা এসে বকতেছি, আমি জানি হাজারো মেয়ে আমার মতন কারণের জন্য এভাবে একা একা গুমড়ে কেঁদে মরছে। হ্যাঁ,
আমিও ঠিক প্রবলেমে একা একা গুমড়ে করে মরছি। আজ বুঝছি যে একটা মেয়ের ইনকাম করাটা কতটা ঠিক প্রয়োজন। তো আজ এখানেই বিদায় নেব, সবাই ভালো থাকবেন।